হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে অস্ট্রেলিয়াতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জীবন কেমন হয়। এটা একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী হবে যারা কিনা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট হিসাবে আসতে চাচ্ছেন, বা আসার কথা ভাবতেছেন, বা আসার জন্য প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলছেন, কয়েকদিন পরে ফ্লাই করবেন। প্রথমত অস্ট্রেলিয়াতে বা যে কোনো দেশে আসলে স্টুডেন্টের লাইফ বাইরে থেকে দেখে যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু না। এটা খুবই চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চারময়। প্রথম অভিজ্ঞতা আসা আসা মাত্রই ব্যাপারটা ছিল একটা রোলার কোস্টার। আমি এক নতুন দেশে এসে আহ, চলে আসলাম, সবকিছু নতুন, খুব এক্সাইটমেন্ট যেমন কাজ করতেছিল, তেমনি মাথায় ছিল অনেক স্ট্রেস যে আমি কিভাবে করে এখানে একা একা সমস্ত কিছু করব, কিভাবে বাসা খুঁজে পাবো, কিভাবে একটা পার্ট টাইম জব অ্যারেঞ্জ করব, কিভাবে আমি আমার ইউনিভার্সিটির সমস্ত পড়াশোনা এবং কাজ একসাথে ব্যালেন্স করব, এরকম অনেক প্রশ্ন। এবং আসার পরপরই ধরেন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করা, টিএফএন, মোবাইল নাম্বার, অনেক কিছু থাকে যেগুলা আমার কাছে মনে হয়েছিল যে একটা আলাদা লেভেলের স্ট্রেস, যে একটা জায়গায় নতুন করে আসলে আপনাকে কত কিছু নতুনভাবে শুরু করতে হবে। আপনি এটা বাংলাদেশে থেকে কখনো আম, মানে আপনি হয়তো লিস্ট অফ ওয়ার্ক বের করতে পারবেন যে আপনাকে যাওয়ার পরে এই এই কাজ করতে হবে, কিন্তু কাজটা করার সময় আপনি বুঝবেন যে সেটা কতটুকু স্ট্রেসফুল, কতটুকু চ্যালেঞ্জিং। ব্যাপার ছিল যে আপনি হয়তো বা বাংলাদেশে আপনার পরিবারের সাথে থাকেন, আপনাকে অনেক কিছুই করতে হয় না, যেটা বাংলাদেশে আপনার পরিবারের সমস্ত মানুষ বা পরিবারের অন্য কোনো ব্যক্তি আপনাকে সহযোগিতা করে, বা আপনার বন্ধু বান্ধব অনেকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করে। এইখানে আসার পরে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার সমস্ত কিছু আপনি নিজে করবেন। আপনার রুম ক্লিন করা, আপনার খাবার রেডি করা, আপনার কাপড় ওয়াশ করা, আপনার এভরি সিঙ্গেল টাস্ক, একটা মানুষের যা যা প্রয়োজন সমস্ত কিছু আপনাকে নিজে নিজে করতে হবে। অন্য কেউ এসে আপনাকে করে দিবে না, এবং এখানে ওরকম আপনি মেড সার্ভিস পাবেন না। পাইলেও যে পরিমাণ টাকা আপনাকে ব্যয় করতে হবে ওই পরিমাণ টাকা আপনি নিজে ইনকাম করতে পারবেন না। এবং অনেক স্টুডেন্ট এখানে আসার পরে কাজ খুঁজতে খুঁজতে যখন কাজ পায় না, তখন তারা বাংলাদেশি যে কমিউনিটি আছে বা বিভিন্ন কমিউনিটি তারা পোস্ট করে যে আমি আপনাদের হয়তো বা বেবি সিটিং করতে চাই, বা আমি আপনার বাসায় কোনো কাজ থাকলে করে দিতে চাই, কারণ জীবনটা ওই রকম। তো ওইটা নিয়ে এখন খুব বেশি ভয় আপনাদেরকে দেখাবো না। ওটা ভয় পাওয়ার কিছু নাই। মানুষের জীবনে বড় হতে গেলে অনেক কিছু করতে হয়। স্টুডেন্ট হিসেবে আসবেন তখন আপনার অনেক কিছুই করা লাগতে পারে, যেটা কিনা আপনি কখনোই বাংলাদেশে করেন নাই। স্টাডি এবং জব, স্টাডি এবং জব এই দুইটা জিনিস ব্যালেন্স করা খুবই টাফ, খুবই টাফ। আপনি যদি একজন পিওর স্টুডেন্ট হয়ে থাকেন, বেশি জব করতে পারতেছেন না, ঠিক আছে? কারণ আপনার ইউনিভার্সিটির আজকে ধরেন টিউটোরিয়াল, কালকে ওয়ার্কশপ, অ্যাসাইনমেন্ট, সাবমিশন, ডেডলাইন, আরো গ্রুপ স্টাডি, গ্রুপ ওয়ার্ক, অনেক কিছু থাকে। এই সমস্ত কিছু করার পরে আপনি খুব কম সময় পাবেন কাজ করার জন্য। কিন্তু কাজ তো আপনাকে করতে হবে, কারণ আপনার এখানে লিভিং কস্ট, আপনাকে 24 আওয়ার্স ওয়ার্ক পারমিট আছে, তার মানে আপনি 24 আওয়ার্স কাজ করবেন। এবার দেখেন 24 আওয়ার্স কাজ পাওয়াটাও কিন্তু খুব বেশি একটা সহজ কাজ না, কারণ আপনি যখন কাজ করতে চান সেই সময় হয়তো বা আপনি যেখানে কাজ করেন আপনাকে প্রয়োজন না হইতেই পারে, বা আপনাকে যখন প্রয়োজন আপনার এমপ্লয়ারের, তখন আপনি অ্যাভেলেবেল না থাকতেই পারেন। তো এই স্টাডি অ্যান্ড ওয়ার্ক ব্যালেন্স করাটা না খুব টাফ, আবার স্ট্রেসফুলও। যেমন ধরেন আমার যখন সেমিস্টার ব্রেক থাকতো তখন আমি অনেক কাজ করতে চাইতাম, বাট তখন আমার মানে আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম, তখন আমাদের রেস্টুরেন্টে খুব একটা বেশি এক্সট্রা লোকের প্রয়োজন হইতো না, যার কারণে আমি শিফট পাইতাম না। এবং এটা একটা স্ট্রেসের কারণ হতো যে না, আমার এখন ছুটি ছিল, আমি এখন একটু বেশি কাজ করতে পারতাম। এবং ওই সময় আমি চেষ্টা করতাম যে উবার করার বা অন্যান্য সাইড হাসেল যেগুলো করা যায়, যেগুলো করলে আমি মোটামুটি একটু এক্সট্রা টাকা ইনকাম করতে পারবো, যেটা এক্সট্রা টাকা ইনকাম করে রাখলে হয়তো বা আমার যখন আবার সেমিস্টার শুরু হবে তখন আমার খুব বেশি প্রেশার নেওয়া লাগবে না। বাসা এবং খরচের ব্যাপারটা একটু আসি। একটা স্টুডেন্ট এখানে আসার পরে নর্মালি তারা শেয়ার হাউজিং এ থাকে। আমি অনেককে দেখছি যে তারা রুম শেয়ার করে থাকে। বাংলাদেশে যেরকম ধরেন আমরা মেসে থাকি, ঢাকাতে অনেকে মেসে ছিলাম, আমি নিজে মেসে ছিলাম, যে এক রুমে হয়তো বা 2-3 জন শেয়ার করে থাকতাম। বা একটা সার্টেন টাইমের পরে হয়তো বা আর ইচ্ছা করে নাই, পরিবারের সাথে থাকা শুরু করছি যখন, তখন আর আর কখনো ইচ্ছা করে না যে আমি শেয়ার হাউজিং এ থাকবো। বাট অনেকে এখানে এসে থাকে, এটা খুব বেশি মেজর কিছু না। এটা যদি না হয় তাহলে আপনি হয়তো শেয়ার হাউজিং আপনার
সেপারেট রুম নিয়ে থাকবেন, এবং এক্ষেত্রে আপনার প্রতি সপ্তাহে আপনার দেখা যাবে যে ভাড়া আসবে $200 থেকে $300। এটা ডিপেন্ড করে যে আপনি কোন সিটিতে বা কোন সাবার্বে থাকতেছেন সেটার উপর ডিপেন্ড করে। এছাড়া আপনার প্রতি মাসে ধরেন $40 থেকে $50 অ্যাভারেজ মোবাইল বিল থাকবে। আপনার ট্রান্সপোর্টে মনে করেন যে $100 থেকে $150 ট্রান্সপোর্টে যাবে। আপনি যদি নিজের গাড়ি ব্যবহার করেন সেখানেও যাবে, কারণ আপনাকে ফুয়েল আপনাকে কিনতে হবে। আপনি ট্রান্সপোর্ট যদি ফর এক্সাম্পল বাস বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরেও আপনাকে মাঝে মাঝে হয়তো উবার করা লাগতে পারে, যে উবার করে আপনি বাসায় ফিরতেছেন, যে পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেছে। সো এই বিষয়গুলো একটা সিটির উপর ডিপেন্ড করে যে আপনি কোন সিটিতে থাকতেছেন বা কোন সাবার্বে থাকতেছেন সেটার উপর ডিপেন্ড করে। এবং এটা নিয়ে আমি চেষ্টা করবো অন্য একটা ভিডিওতে কথা বলার জন্য। ওভারঅল একটা স্টুডেন্টের একটা সিঙ্গেল মানুষ যদি এখানে থাকে তাহলে তার প্রতি মাসে $1500 থেকে $2000 মতো খরচ তার এখানে মাস্ট প্রয়োজন। তার বাসা ভাড়া মাসের কথা বলতেছি, কারণ ধরেন $1000 আপনাকে ধরে নিতে হবে আপনার বাসা ভাড়া লাগবে, মানে $850 থেকে $1100-1200 পর্যন্ত বাসা ভাড়া লাগবে। এরপরে আপনার এই যে বললাম যে আপনার ট্রান্সপোর্ট এবং আপনার মোবাইল বিল, অন্যান্য ইউটিলিটি বিলস, প্লাস আপনার গ্রোসারি, এবং আপনার কিছু আলাদা এক্সট্রা খরচ থাকে যেগুলো ধরেন আপনি হয়তো বা সাবস্ক্রিপশন কিনে রাখতেছেন বা আপনি বাইরে খাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন, সে সমস্ত কারণে আপনার আরো ধরেন অ্যাডিশনাল $200 থেকে $300 খরচ হয়। সো অ্যাভারেজ $1500 থেকে $2000 একটা সিঙ্গেল স্টুডেন্টের খরচ হয়। ফ্যামিলির ক্ষেত্রে হয়তো বা সেটা আরো $500 থেকে $600 বেড়ে যায়, বাট খুব বেশি মানে ভ্যারি করে না, কারণ যদি না তারা আলাদা একটা সেপারেট বাসা নিয়ে থাকে। তারা যদি শেয়ার হাউজিং এ থাকে তাহলে তাদের জন্য এইটা খরচ। আপনি যদি স্টুডেন্ট ডরমিটরিতে থাকেন তাহলে ওই যে বললাম $1500 থেকে $2000 এর ভিতরেই থাকবে খরচটা, এর বাইরে যাবে না। আর আপনি যদি অ্যাকচুয়াল কস্ট জানতে চান তাহলে আপনি এটার জন্য studyaustralia.com.au এই ওয়েবসাইটটা আছে, যেখানে গেলে আপনি টোটাল ইনফরমেশনটা পাবেন যে এই বছরের লিভিং কস্ট কত একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের। এবার সে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে মেন্টাল হেলথ। আপনি একা থাকেন কিংবা আপনার ওয়াইফ বা আপনার ফ্যামিলি নিয়ে থাকেন, মানে দুইজন মানুষ থাকেন, আপনারা মেন্টাল হেলথ নিয়ে বাংলাদেশে আমরা অনেকেই এটা ফেস করি, বাট এটা নিয়ে খুব বেশি কথা বলি না। বাট এখানে আসার পরে আপনার হয়তো বা এটা নিয়ে কথা বলার মতো বা এটা নিয়ে ভাবার মতো একটা বিষয় তৈরি হবে। কারণ আপনি দেখেন, আপনি যখন বাংলাদেশে থাকতেছেন, যেই সিটি, ঢাকাতে বা চট্টগ্রাম বা আপনি যে কোনো ডিস্ট্রিক্টে থাকেন না কেন, আপনার আশপাশে প্রচুর মানুষ। আপনি ঘর থেকে বেরোলেই মানুষ দেখতেছেন, আপনি রিক্সাওয়ালা থেকে শুরু করে বাসের ড্রাইভার বা চং দোকান, মুদি দোকান, প্রচুর মানুষ দেখা, মানে এত মানুষ আপনি দেখেন, সেটা আপনি এখানে এসে দেখবেন না। আর যদি আপনি দেখেনও, কেউ আপনাকে নিয়ে ভাবতেছে না বা আপনারও কাউকে নিয়ে ভাবার সময় নাই। সো দিন শেষে আপনি এবং আপনার ওয়াইফও যদি থাকেন, দেখা যাবে যে আপনার ওয়াইফ কাজে গেছে, আপনি বাসায় আছেন, বা আপনারা দুজনের কাজে গেছেন, কাজ থেকে আসার পরে টায়ার্ড। সো একটা মেন্টাল ডিপ্রেশন চলে আসে, লনলিনেস চলে আসে, কারণ আপনি আপনার ফ্যামিলি থেকে অনেক দূরে, সবার সাথে ঠিকমতো আপনি কথা বলতে পারতেছেন না বিকজ অফ টাইম ডিফারেন্স। অস্ট্রেলিয়াতে বছরে 6 মাস 4 ঘন্টা ডিফারেন্স থাকে বাংলাদেশের সাথে, স্পেশালি সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা এই জায়গাতে। পার্থ, ডারউইনে এখানে একটু ডিফারেন্স থাকে, আর অন্য সময় 5 ঘন্টা ডিফারেন্স থাকে। সো এটা খুবই নর্মাল। এখানে আসার পরে আপনি লনলিনেস বা মেন্টাল ডিপ্রেশন এগুলা চলে আসবে, বাট আমি বলবো যে এইটা থেকে বের হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। আপনি আপনার ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব থাকে, সেই ক্লাবে জয়েন করতে পারেন, সেই ক্লাবে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়, সেগুলোতে পার্টিসিপেট করতে পারেন। অথবা আপনি এখানে অস্ট্রেলিয়া খুবই সুন্দর একটা দেশ, আপনি এবং খুবই সেফ, আপনি রেগুলার জগিং এ যেতে পারেন, রেগুলার ওয়ার্কআউট করতে পারেন, বা আপনি যে কোনো স্পোর্টস ক্লাবে সাথে কানেক্টেড থাকতে পারেন। আর একটা জিনিস কিন্তু বললাম না, সেটা হচ্ছে যে বাংলাদেশি বা বাঙালি যে কমিউনিটি, সেখান থেকে চেষ্টা করবেন একটু দূরে থাকার। আমরা বরাবরই বাঙালি জাতি খুবই আনসিভিলাইজড, এবং আমরা বরাবরই খুবই হিংসাত্মক। আমরা সবসময় পুল করতে ভালোবাসি, আমরা পুশ করতে ভালোবাসি না। যার কারণে দেখবেন যে আপনি যখন এখানে আসবেন, বাঙালি কমিউনিটির সাথে মিশবেন, তখন আপনাকে চেষ্টা করবে, প্রথমে যখন আপনার পরিচয় হবে, আপনাকে একটা ইন্টারভিউ নিয়ে নেওয়ার, তুমি কোথায় বাড়ি, কোথায় এই বহুত মানে প্রচুর পরিমাণে ধরেন আপনাকে বুলশিট টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করবে, এবং জিজ্ঞাসা করার পর আপনাকে জাজমেন্টাল একটা সিচুয়েশনে নিয়ে যাবে, এরপরে আপনাকে ওইভাবে জাজ করবে। সো এই কথা পরিপ্রেক্ষিতে একটু বলে রাখি যে আপনি মনে রাখবেন, ছোটবেলায় আমরা কিন্তু পড়ছিলাম যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সো আমি ওটাকে বলবো যে আপনি অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি যেই ধরনের কমিউনিটির সাথে টাইম স্পেন্ড করবেন, আপনার ইনফ্লুয়েন্সটা ওই দিকে যাবে। আপনি যদি এখানে
10 জন ভালো স্টুডেন্টের সাথে সময় পার করেন, তাহলে আপনার চিন্তাভাবনা 10 জন ভালো স্টুডেন্টের মতো হবে এবং আপনি 11 নম্বর ভালো স্টুডেন্ট হবেন। আপনি যদি 10 জন খারাপ স্টুডেন্ট যারা এখানে পড়তে আসে নাই, যারা শুধু এখানে কাজ করতে আসছে, টাকা ইনকাম করার জন্য আসছে, আপনি যদি তাদের সাথে চলেন, আপনি 11 নম্বর খারাপ স্টুডেন্ট বা ওই টাকা ইনকাম করার ধান্দাতেই ঘুরবেন, ঠিক আছে? আপনার পড়াশোনাটা আর হবে না। এবার আসি রান্না বা নিজের খাবার দাবার এইগুলা কিভাবে আপনি ম্যানেজ করবেন। বেসিক্যালি ধরেন বাংলাদেশে যেরকম আমাদের প্রতিদিন রান্না করার প্রয়োজন হয় বা 2 বারও রান্না করার প্রয়োজন হয়, বাংলাদেশে প্রতিদিন প্রতি ফ্যামিলিতে হয়তো বা 2 বার রান্না করেই, ঠিক আছে? আমরা এইখানে আসলে 2 বার বা রান্না করার প্রয়োজন হয় না। কাপড় ধোয়ার ব্যাপারটাও যদি বলি, আমি সপ্তাহে একদিন সময় রাখতাম, ধরেন 1 থেকে 2 ঘন্টা, যে সময়টাতে আমি লন্ড্রি সমস্ত কাপড় আমি ওয়াশ করে আপনার ড্রাই করে সুন্দর করে মানে ভাঁজ করে রেখে দিব। আর রান্না বান্নার ক্ষেত্রে হয়তো বা 2 থেকে 3 দিন আমি জাস্ট ধরেন যদি পার ডেতে 2 ঘন্টা করে হিসাব করি, 4 ঘন্টা বা 6 ঘন্টা সময় স্পেন্ড করছি খাবার রেডি করার জন্য। নর্মালি আমার ফুড হ্যাবিট একটু ডিফারেন্ট। আপনি যদি বাংলাদেশি খাবার খেতে চান, যে আপনি ধরেন ডাল, প্রতিবেলায় ভাত, এই তরকারি ওই তরকারি, তাহলে ডিফারেন্ট কেস। আর আপনি যদি চিন্তা করেন যে না, আমি বাংলাদেশি ওই খাবারগুলো না খেয়ে আমি একটু হেলদি খাবার খাবো, এটা যেটা খুব ইজি মিল প্রেপ এবং যেটাতে অনেক পুষ্টি থাকে, যেটা আপনাকে ধরেন আপনি বাংলাদেশি ওই খাবারটা সপ্তাহে একদিন খাইলেন, আর বাকি সময়গুলোতে আপনি খুব ইজিলি যে খাবারটা তৈরি করা যায়, কম সময় খরচ করতে হয় আপনাকে, সেই খাবারটা খাইলেন, সেক্ষেত্রে আপনার সময়টা অনেক কম খরচ হবে। আর ফাইন্যান্সিয়াল ব্যাপারটা বলবো যে আপনি এখানে আসার পরে কোনো কাজ ছোট করে দেখবেন না, যেটা বাংলাদেশে দেখা হয়। ছোট করে দেখবেন না, যে কাজই পান সেই কাজ করেন। স্টুডেন্ট অবস্থায় পৃথিবীতে অনেক সফল ব্যক্তি স্টুডেন্ট অবস্থায় অনেক ধরনের কাজ করছে। আপনি যদি নাভাল রবিকান্তকে চিনে থাকেন, যে মানুষটা কিনা আজকে অনেক সাকসেসফুল, সেও একসময় রেস্টুরেন্টে কাজ করছে। সো আপনি কখনোই ভাববেন না যে আপনি রেস্টুরেন্টে ওয়েটারগিরি করতেছেন বা রেস্টুরেন্টে ডিশ ওয়াশ করতেছেন, ডেলিভারি করতেছেন, ফুড ক্লিন করতেছেন, এগুলো কখনো ভাববেন না, ঠিক আছে? আপনার শুধুমাত্র আপনি যদি আপনার মেইন যে গোল ওইখানে ফোকাস থাকেন, পাশাপাশি অনেক কিছু আসবে যাবে, সেগুলো আবার আসবেও যেমন চলেও যাবে যেরকম। আপনি আপনার গোলে ফিক্স থাকবেন, আপনি ভালো মতো পড়াশোনা করবেন এবং পড়াশোনা করে আপনি আপনার ক্যারিয়ার সেট করার ট্রাই করবেন। মনে রাখবেন, আমরা মানুষ মাত্রই ভুল, আমরা ভুল করব। আপনারা এখানে আসার পরে অনেক ভুল করবেন, কিন্তু ভুল করবেন দেখে যে আপনি আর আগাইতে পারবেন না সেরকম কিছু না। আপনি ভুল করলে ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি আবারও অ্যাকশন নেবেন, আবারও একই কাজ করার চেষ্টা করবেন যাতে ভুল না হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আসার পরে চেষ্টা করবেন যে ভালো কিছু বন্ধু তৈরি করতে, যারা আপনাকে সবসময় অনুপ্রাণিত করবে, যারা আপনার সাথে আপনাকে সাপোর্ট করবে। কারণ আপনার লাইফে এখানে আপনি যখন একা আসবেন, তখন আপনাকে আগায় নিয়ে যাওয়ার জন্য আপনার ভালো মানুষের প্রয়োজন। আপনি চেষ্টা করবেন ভালো বন্ধু সিলেক্ট করার জন্য, ভালো মানুষের সাথে চলাফেরা করার জন্য। আর বাংলাদেশ থেকে আসার আগে প্রচুর এক্সপেকটেশন নিয়ে আসবেন না, আপনি লেস এক্সপেকটেশন নিয়ে আসবেন এবং প্রিপেয়ার হয়ে আসবেন যে আপনাকে যাওয়ার পরে অনেক ধরনের অনেক সিচুয়েশনের ভিতরে যেতে হবে। হয়তো বা ধরেন এমন হবে যে আপনার কাছে টাকা নাই, আপনি রেন্ট দিতে পারতেছেন না, আপনার শিপ পাইতেছেন না, আপনি জব পাইতেছেন না, ঠিক আছে? কেউ নাই কথা বলার, আপনি অনেক ধরনের সিচুয়েশন চলে আসবে, যেগুলোর জন্য আপনি মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন। এগুলো বলে শেষ করা যাবে না কত ধরনের সিচুয়েশন এখানে তৈরি হয়, আপনি না আসা পর্যন্ত বুঝতে পারবেন না। বাট আপনি খুব বেশি ওই যেগুলো আমাদেরকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন যে আমি আজকে এখানে যাচ্ছি, কালকে ওখানে যাচ্ছি, আজকে এইটা করতেছি, ওইটা করতেছি, ওইটা একটা সিঙ্গেল পার্ট। ওকে, ওইটা নিজেকে ভালো রাখার জন্য হয়তো বা সিঙ্গেল, মানে ধরেন 7 দিনের 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিনের একটা মোমেন্ট, আপনি ওটাকেই মেইন লাইফ ভেবে নেবেন না। আপনি প্রিপারেশন নিয়ে আসবেন যে আপনাকে এখানে আসার পরে অনেক কিছু করতে হইতে পারে। আর পরিশেষে বলবো যে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি অস্ট্রেলিয়াতে আসবেন, আমি আপনাকে বলবো যে আপনি সঠিক সিদ্ধান্ত নিছেন। আপনি শুধু লার্নিং অ্যাটিটিউড নিয়ে আসবেন, যে আপনি শিখবেন। কারণ আপনি যত বড় লেভেলেরই কাজ করে আসেন না কেন, অনেক ম্যানেজার বা আপনি হেড অফ বিজনেস হোয়াট এভার যে রোল থেকে আসেন না কেন, আপনার শুধু লার্নিং অ্যাটিটিউডস লাগবে। আপনার ট্রান্সফারেবল কিছু স্কিল থাকলে খুবই ভালো, যে আপনার কমিউনিকেশন খুব ভালো, বা আপনার প্রবলেম সলভিং স্কিল খুব ভালো, টাইম ম্যানেজমেন্ট খুব ভালো, আপনি ভালো টিম প্লেয়ার। এই জিনিসগুলো আপনাকে খুব ভালো হেল্প করবে। যারা স্টুডেন্ট, যারা মাত্র ইন্টারমিডিয়েট শেষ করে আসতেছো, তাদেরকে বলবো যে প্লিজ
প্লিজ ট্রাই টু গেট সাম সফট স্কিল, যেটা এখানে আসার পরে হেল্প করবে। পাশাপাশি যদি ড্রাইভিংটা শিখে আসতে পারো বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে বা বাংলাদেশে যদি ড্রাইভ করে আসতে পারো, দেন ইট উইল হেল্প ইউ অ্যা লট, অ্যাটলিস্ট ইনিশিয়ালি এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। আর অ্যাট লাস্ট বলবো, যদি তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো এবং তুমি যদি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং হও এবং তুমি তোমার লক্ষ্যে স্থির থেকে তোমার মানে অন্যান্য আনুষঙ্গিক যতগুলো কাজ সেগুলো করে যেতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাইতে পারবে না, তোমার সাকসেস কেউ আটকাইতে পারবে না। জাস্ট স্টিক অন টু ইউর গোল। ওকে, এর বাইরে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে যে আপনার পড়াশোনা করার সময়টাতে আপনি আর কি কি প্রবলেম ফেস করছেন, বা আপনার অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যেটা হয়তোবা আমি এই ভিডিওতে কভার করতেছি না, বাট হয়তোবা আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো, সেই প্রশ্নটা আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি সামনের দিনগুলোতে আরও বেশি ভিডিও তৈরি করতে পারি এবং আরও বেশি ইনফরমেশন শেয়ার করতে পারি, যেটা কিনা আমাদের ভাই বোনদের জন্য সামনের দিনগুলোর জন্য অনেক উপকারী হবে। আর আমার কথাতে বা আমার ভিডিওতে আমার কোনো জায়গায় কোনো ভুল হলে সেটা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুব সুন্দর করে গুছায় কথা বলতে পারি না, অনেক সময় এক জায়গায় থেকে আরেক জায়গায় চলে যাই, বাট চেষ্টা করব তারপরেও আমার বাস্তব অভিজ্ঞতাটা আমি সুন্দর মতো করে বলার।